সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন নিউজ 71। আমি সৈয়দ সাদেক আছি আপনাদের সাথে। আজকে আমরা বসেছি একটা বিশেষ অনুষ্ঠান নিয়ে। আপনারা জানেন এই এই দিনে ২৭শে জানুয়ারি ২০০৫ সালে নিহত হয়েছিলেন, নৃশংসভাবে হত্যা করা হয়েছিল বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়া, আমাদের সিলেটের কৃতি সন্তান, বাংলাদেশের কৃতি সন্তান এবং বিশিষ্ট অর্থনীতিবিদ। তো এ নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং এই আলোচনায় আমরা সংযুক্ত করে নিচ্ছি যিনি প্রত্যক্ষভাবে কিবরিয়া সাহেবের সাথে ছিলেন, দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন জনাব এমএস কিবরিয়া সাহেবের সাথে, এবং জনাব হবিগঞ্জ এর মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির এমপি। জনাব আবু জাহির এমপি, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই টক শোতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকেও অভিনন্দন, বিশেষ করে প্রবাসে নিউজ ৭১-এর সকল কলাকৌশলী এবং দর্শক শ্রোতা সকলকেই আমি সালাম দিচ্ছি, সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা আজকে মূলত আলোচনা করব জনাব শাহ এমএস কিবরিয়ার জীবনী নিয়ে। উনার সম্পর্কে, উনারকে কাছে থেকে দেখেছেন জনাব আবু জাহির এমপি। উনি কাছে থেকে দেখেছেন এবং মৃত্যুর দিন পর্যন্ত উনি ওনার সাথে ছিলেন। উনি নিজেও আহত হয়েছেন, আহত হয়ে বিদেশে এসেছিলেন চিকিৎসা করে। এসব নিয়ে আজকে আমাদের মূলত আলোচনা থাকবে সমসাময়িক রাজনীতির বিষয় নিয়েও। তো আমি প্রথমেই জানতে চাচ্ছি যে জনাব আবু জাহের, আপনি এখন কেমন আছেন? আপনার শরীর কেমন আছেন আপনি? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে প্রবাসে এবং বাংলাদেশে যারাই আমাদের এই আলোচনাটি শুনছেন, আমি সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া। সকলের দোয়া আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। আপনারা জানেন ২০২৪-এর জুলাই মাসে বাংলাদেশে আমাদের সাধারণ ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন করেছিল। তাদের দাবি ছিল আমাদের ৭১ বীর মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে যে দেশ স্বাধীন আমরা পেয়েছিলাম, সেই স্বাধীন দেশের মাননীয় প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য একটি কৌটা ছিল, পশ্চাৎপদ এবং জেলা ওয়ারি বিভিন্ন কৌটা ছিল আমাদের বিভিন্ন সরকারি চাকরিজীবীতে এই কৌটা বাতিলের জন্য। এটা কিন্তু ১৮ সালে একবার মাননীয় প্রধানমন্ত্রী বাতিল করে দিয়েছিলেন ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে। পরবর্তীতে আপনারা লক্ষ্য করেছেন যে এই নিয়ে আমাদের বাংলাদেশে জুলাই মাসে সাধারণ ছাত্রদের ব্যানারে তারা কৌটা বিরোধী আন্দোলন করেছিল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সকল দাবি কিন্তু সেদিন মেনে নিয়েছিলেন। দুর্ভাগ্যজনক হলো সত্য, এটাই পরবর্তীতে প্রমাণ হয়েছে। আসলে ছাত্রদের আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে বিএনপি জামাত একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে উৎখাত করাই ছিল তাদের মূল লক্ষ্য। আর সেই লক্ষ্যেই সেদিন কিন্তু পর্যায়ক্রমে তারা একবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণভবন এবং সংসদ, সরকারি স্থাপনা, বিশেষ করে বিভিন্ন পুলিশ ফাঁড়িতে পুলিশ হত্যা, অস্ত্র লুট, নরসিংদীতে কারাগার লুট এবং ডিসি, এসপি, ওসি বিভিন্ন সরকারি স্থাপনায় তারা আক্রমণ একের পর এক করেছিল। এবং এরই ধারাবাহিকতায় ৪ তারিখ আপনার হবিগঞ্জে আপনার নিরস্ত্র আমাদের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। সেই ঘটনায় ৪ তারিখ আমরা কিন্তু অবরুদ্ধ ছিলাম। অলৌলিকভাবে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। সেদিন আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শরণাপন্ন হই। উনি নির্দেশ দেন সিলেটের ক্যান্টনমেন্টের জিওসি আমার সাথে যোগাযোগ করে পরবর্তীতে প্রথম দিকে সেনাবাহিনী পাঠায়, পরবর্তীতে অতিরিক্ত সেনাবাহিনী প্রায় ৪-৫০০ সেনাবাহিনী এসে এই জঙ্গি সন্ত্রাসীদেরকে শহর থেকে নামিয়ে দেয়। এরপরে তারা আমাকে বাসা থেকে আমাদের জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উদ্ধার করে এবং সার্কিট হাউসে আমরা প্রায় ২ ঘন্টা সময় এখানে ডিনার করি। পরবর্তীতে সার্কিট হাউস থেকে সসম্মানে সেনাবাহিনী সিলেট ক্যান্টনমেন্টে আমাকে নিয়ে যায় এবং সেখানে আমি এই রাত্র স্টে করি। ৫ তারিখ আপনার সকালবেলা সেনাবাহিনী আমাকে সিলেট ওসমানী বিমানবন্দরে
এনে দিয়ে যায় এবং সেখান থেকেই আমি ফ্লাই করে ঢাকায় যাই ৫ তারিখ। ঢাকায় আপনার প্রায় ১২টা থেকে রাত্র ৯টা পর্যন্ত ঢাকায় ৫ তারিখ আমি এয়ারপোর্টের মধ্যে অবরুদ্ধ ছিলাম। তো যাই হোক সব মিলিয়ে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন অলৌলিকভাবে আল্লাহ। আমি এবং আমার পরিবার-পরিজন আপনার লন্ডনে আমরা আসতে পেরেছি এবং এখন পর্যন্ত আপনাদের সাথে থেকেই আমাদের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদেরকে যতটুকু সম্ভব আমার সীমাবদ্ধতার মধ্যে থেকে আমি চেষ্টা করছি তাদেরকে সহযোগিতা করা এবং আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাই ভালো ধন্যবাদ। থাকুক এই দোয়া করি। ধন্যবাদ। আজকে মূলত যে কারণে আমরা আজকে এই আলোচনা সভা এবং করেছি, আমরা জানি আমাদের সিলেটের কৃতি সন্তান শাহ এম.এস. কিবরিয়াকে নৃশংসভাবে তৎকালীন সরকারের মদদে এই ঘটনাটি ঘটেছিল। এ সম্পর্কে যেহেতু আপনি ঐদিন ছিলেন ওইখানে, আপনি নিজে আহত হয়েছেন, মানে ওই কোন জায়গায় মিটিংটা ছিল একটু যদি স্মৃতিচারণ করতেন এ নিয়ে আমাদেরকে। ধন্যবাদ আপনাকে। আপনি একটা বিশেষ দিনে আমাকে আপনার এই চ্যানেলে সংযুক্ত করার জন্য। আমি যে কথাটি বলছিলাম যে আপনারা জানেন ১৯৭১ সালে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশটিকে স্বাধীন করেছিলাম এক সাগর রক্তের বিনিময়ে। আপনাদের সকলের কিন্তু সেই জিনিস স্মরণ আছে। সেই ৭১ পরাজিত শক্তিরাই কিন্তু সেদিন আমাদের বাংলাদেশে স্বাধীনতা নষ্ট করার জন্য ৭৫-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে বাংলাদেশে আপনার গণতান্ত্রিক সরকারকে উৎখাত করেছিল। আপনাদের স্মরণ আছে। সেদিন কিন্তু আপনার বঙ্গবন্ধুর অবর্তমানে এই বাংলাদেশ স্বাধীনতার যে চেতনা ছিল সেই চেতনা থেকে তারা কিন্তু বিচ্যুতি হয়ে আপনার পাকিস্তানি ভাবধারায় তারা বাংলাদেশকে পরিচালিত করার চেষ্টা করেছিল। যে স্লোগান ছিল জয় বাংলা জাতীয় স্লোগান রণধ্বনি, সেই জয় বাংলা স্লোগানকে বাদ দিয়ে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারকে তারা রেডিও 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 বাংলাদেশ বাংলাদেশ নামে এইভাবে কিন্তু মূল চেতনা তারা সরিয়ে ফেলার চেষ্টা করেছিল। তো যাই হোক আপনারা জানেন ১৯৭৫ সালের পরে আমরা লক্ষ্য করেছিলাম জিয়াউর রহমান এটি দল গঠন করেছিলেন বিএনপি মার্শাল ল জারি করে বাংলাদেশে ভোটের অধিকার হরণ করে কিন্তু আপনার বিএনপি নামে রাজনৈতিক দল গঠন করেছিলেন। আমরা ৬টা বছর বিএনপির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু আপনারা দেখেছিলেন ১৯৮১ সালে সেনাবাহিনীদের মধ্যে আরেকটা অভ্যুত্থানের মাধ্যমে জিয়াউর রহমান সাহেব মারা গিয়েছিলেন। পরবর্তীতে আরেকবার জিয়াউর রহমানের সাহেবের পথ ধরে কিন্তু ১৯৮২ সালের ২৪শে মার্চ হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব মার্শাল ল জারি করে আবার ভোটের অধিকার ক্যান্টনমেন্টে বন্দী করে আবার একটি রাজনৈতিক দল জাতীয় পার্টি করেছিলেন। সেই জাতীয় পার্টির বিরুদ্ধে আমরা ৯ বছর আমাদের দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন সংগ্রাম করেছিলাম। আমাদের ১৪ দল, আমাদের ৮ দলীয় ঐক্যজোট এবং বিএনপির নেতৃত্বে ৭ দলীয় ঐক্যজোট সেদিন কিন্তু যুগপৎ আন্দোলনের মাধ্যমে আমরা ৯০ সালে এরশাদ বিরোধী আন্দোলনে সফলতা পেয়েছিলাম। ৯১ সালে সর্বপ্রথম আপনাদের স্মরণ আছে এটা নির্বাচনে বিএনপি ক্ষমতায় গিয়েছিল। ভোট পেয়েছিলাম আমরা বেশি, আসন আমরা কম পেয়েছিলাম। তারপরও সেদিন আপনার প্রস্তাব ছিল কোনো দলই এককভাবে ক্ষমতায় যেতে পারে নাই, কিন্তু সেদিন কিন্তু জামাতকে নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারত, কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনার মুক্তিযুদ্ধের প্রশ্নে ৭১ স্বাধীনতা বিরোধীর সাথে আঘাত করেন নাই। আমরা লক্ষ্য করলাম সেদিন কিন্তু বাংলাদেশে জামাত এবং বিএনপি মিলে সরকার গঠন করেছিল। যাই হোক গণতান্ত্রিকভাবে তারা নির্বাচিত হয়েছে ১৯৯১ সাল থেকে আপনার ৯৬ সাল পর্যন্ত। আমরা প্রত্যাশা করেছিলাম, কারণ বিএনপি যদিও ক্যান্টনমেন্টে তাদের সংগঠনের জন্ম হয়েছে, সামরিক শাসনের মধ্য দিয়ে তাদের দল গঠন হয়েছে, এই দল যেহেতু ৯ বছর এরশাদ বিরোধী আন্দোলন আওয়ামী লীগের সাথে যুগপৎভাবে আমরা করেছিলাম, তারা হয়তো আপনার গণতন্ত্রের পথে আসবে।
আপনারা লক্ষ্য করেছিলেন 96 সালে যখন আবার নির্বাচনের সময় আসলো, তখন কিন্তু তারা আপনার আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনার এটা পাতানো নির্বাচন 15ই ফেব্রুয়ারি ভোটবিহীন নির্বাচন, যে নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি কোনো দলই কিন্তু আমরা সেদিন নির্বাচনে অংশগ্রহণ করি নাই। তখনই কিন্তু আমরা আবার আন্দোলন সংগ্রাম করলাম। এরপরে কিন্তু আবার একটা তত্ত্বাবধায়ক সরকার আসলো। সেই তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে জুন মাসে 1996 সালে আওয়ামী লীগ জনগণের ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা কিন্তু ক্ষমতায় আসলাম। 96 সালে আপনারা দেখেছেন যেভাবে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, আবার 2001-এ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু স্বাভাবিকভাবেই উনি তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচনে গেলেন। যাই হোক, নির্বাচন 2001-এ আমরা পুনরায় নির্বাচিত হতে পারি নাই। কি কারণে সেই বিষয় গেলে অনেক লম্বা, তবে এই কথাটি বলতে চাই যে আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র চক্রান্ত ছিল। বিল ক্লিন্টন বাংলাদেশে গিয়েছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আমন্ত্রণে, এবং সেখানে বাংলাদেশের আপনার যে খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস, সেই গ্যাস পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের কাছে বিক্রি করার প্রস্তাব দিয়েছিল। বঙ্গবন্ধু কন্যা বলেছিলেন রিজার্ভ দেখে আমরা সিদ্ধান্ত দেব। এই কারণটাই মূলত আমাদের দেশের স্বার্থ আমরা সেদিন বিকিয়ে দেন নাই। এই কারণে আন্তর্জাতিক চক্রান্তের কাছে 2001-এ আমরা পরাজিত হই। যাই হোক, এরপরে 2008-এ নির্বাচন হলো। নির্বাচনে আমরা কিন্তু বিপুল ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছিলাম। আমি যে জায়গায় থাকতে চাই, আপনি জিজ্ঞাসা করছিলেন আপনার কিবরিয়া সাহেবের, আজকের এই দিনটি আপনি অস্বীকার করার উপায় নাই। বাঙালি জাতি, হবিগঞ্জবাসী, সিলেট বিভাগ সকলের জন্য এই দিনটি আপনার অভিশপ্ত, এটি কলঙ্কময় দিন। কারণ 2001-এর নির্বাচনে হবিগঞ্জ, আমি যে আসন থেকে পরপর 4বার নির্বাচিত এমপি ছিলাম, হবিগঞ্জ, লাখাই, শায়েস্তাগঞ্জ, এই আসন থেকে কিন্তু মাননীয় সাবেক অর্থমন্ত্রী শায়েম এস কিবরিয়া সাহেব এমপি হয়েছিলেন। আপনারা জানেন শায়েম এস কিবরিয়া সাহেব একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব ছিলেন, আন্তর্জাতিক কূটনীতিক ছিলেন। উনি কিন্তু জাতিসংঘে আমাদের গৌরব ছিনিয়ে এনেছিলেন চাকরি করে। উনি কিন্তু উচ্চ শিক্ষিত হয়েছিলেন। উনি যখন রিটায়ারমেন্টে আসলেন, আপনার বাংলাদেশে 91 সরকার যখন আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার আগে, তখন কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ওনাকে রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ করলেন। উনি এসে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি বঙ্গবন্ধুর নেতৃত্বে কিন্তু কাজ করা শুরু করলেন, এবং 96 সরকার যখন নির্বাচন হয়, ওনার নেতৃত্বে কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে যায়, এবং এটা বড় সফলতা। ওনার ডাইনামিক লিডারশিপের কারণেই মাননীয় প্রধানমন্ত্রী ওনার উপর খুশি হয়ে আমরা ক্ষমতায় যাওয়ার পরে ওনাকে কিন্তু টেকনোক্রেট হিসাবে অর্থমন্ত্রীর দায়িত্ব দেন। আর অর্থমন্ত্রী হওয়ার পরে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ওনার অবস্থান আরো সুদৃঢ় হয়, অস্বীকার করার উপায় নাই। সোশ্যাল সেফটি, যেটা নেটওয়ার্ক আপনার উন্নত বাংলাদেশে আছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র বা উন্নত দেশে আছে, বাংলাদেশে কিন্তু ছিল না। সর্বপ্রথম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের সাবেক অর্থমন্ত্রী শায়েম এস কিবরিয়া সাহেবের মাধ্যমে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা, বীর মুক্তিযুদ্ধ ভাতা ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর, পাহাড়ি জনগোষ্ঠী বা আদি গোষ্ঠীর জন্য বা চা শ্রমিকের জন্য এটা ভাতা উনি কিন্তু আপনার চালু করেছিলেন। আপনাদের স্মরণ আছে, সেই সময় বাংলাদেশে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিলাম, এবং বাংলাদেশ মাথা উঁচু করে কিন্তু এগিয়ে গিয়েছিল। শুধু তাই না, আমরা কিন্তু 21 বছর পরে ক্ষমতায় আসলো, আমরা 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনিদের আমরা কিন্তু আইনের আওতায় বিচার করতে সক্ষম হয়েছিলাম। যে কথাটি আমি বলছিলাম, পরবর্তী নির্বাচন যেটা আপনার 2001 আন্তর্জাতিক ষড়যন্ত্র চক্রান্তের কাছে যখন আওয়ামী লীগ হেরে গেল, আমরা যখন আবার বিরোধীতে গেলাম, এটা স্বাভাবিক। আপনার জয় পরাজয় থাকবে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যেভাবে আপনার সরকার পরিচালনা করেছেন, আবার যখন বিএনপি নির্বাচিত হয়েছে, সরকার অত্যন্ত শান্তিপূর্ণভাবে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা পাওয়ার ট্রান্সফার করে দিয়ে আসলেন। এর আগে কিন্তু এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটে নাই, বা এই পর্যন্ত ঘটে নাই। আপনারা দেখেছেন। আমরা কি লক্ষ্য করলাম, 2001-এ বিএনপি ক্ষমতায় আসার পরে, বিএনপি জামাত জোট ক্ষমতায় আসার পরে সারা বাংলাদেশে একের পর এক গ্রেনেড হামলা, বোমা হামলা তারা শুরু করলো। আপনাদের স্মরণ আছে, এই ব্রিটিশ হাই কমিশনার, সিলেটের কৃতি সন্তান
আনোয়ার চৌধুরীকে সিলেটে কিন্তু আক্রমণ করা হলো গ্রেনেড দিয়ে। আমাদের জেবুন্নেসা হকের উপর গ্রেনেড হামলা হলো। আমাদের বাবু সুরঞ্জিত সেনগুপ্ত, মেয়র বদরুদ্দিন কামরানের উপর গ্রেনেড হামলা হলো। আপনার গ্রেনেড হামলা করে মঞ্জুরুল ইমাম খুলনার এবং আহসানুল্লাহ মাস্টার এমপি শ্রমিক নেতা তাদেরকে হত্যা করা হলো। এই হত্যাকাণ্ড যখন শুরু হলো তখনও কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন বাংলাদেশে এই জঙ্গিদের দমন করা প্রয়োজন এবং বাংলাবাই নামে যে উত্থান জঙ্গিদের হরকাতুল জিহাদ নামে যে সংগঠনটির জন্ম হয়েছিল সেই সংগঠনটিকে প্রতিরোধ করতে হবে। তখন কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মরহুম, উনি ক্ষমতায় থাকা অবস্থায় উনি বললেন যে বাংলাবাই বা ইংরেজি বাই নামে বাংলাদেশে কোনো সন্ত্রাসী নাই। আপনার লক্ষ্য করেছিলেন পরবর্তীতে কিন্তু এই বাংলাবাইকে আবার বিএনপির আমলে গ্রেপ্তার করা হলো এবং আপনার সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ওনাকে হেলিকপ্টার দিয়ে আপনার বাংলাদেশ এলাকা থেকে ঢাকায় আনা হয়েছিল। আমি যে কথাটি বলছিলাম তারই ধারাবাহিকতায় 2004-এ 21শে আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্বে একটা গ্রেনেড বোমা হামলা সারা বাংলাদেশের জঙ্গি হামলার প্রতিবাদ করে একটা সভা আহ্বান করলেন আপনার বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আপনারা দেখেছিলেন সেই সময় সারা পৃথিবীর মানুষ দেখলো কিভাবে আপনার আওয়ামী লীগের জনসভার মধ্যে যেখানে গ্রেনেড বোমার বিরুদ্ধে একটা প্রতিবাদ সভা, সেই প্রতিবাদ সভার মধ্যে উপর্যুপরি গ্রেনেড হামলা, বুলেট হামলা আমরা লক্ষ্য করলাম। সেদিন আওয়ামী লীগের বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির সহধর্মিনী আওয়ামী লীগের নেত্রী আইবি রহমান সহ আমাদের 24 জন নেতা কর্মীদেরকে সেদিন কিন্তু জীবন দিতে হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার অলৌলিক ভাবে, আল্লাহ রাখে যদি কেউ মারতে পারে না, অলৌলিক ভাবে কিন্তু সেদিন উনি বেঁচে গেলেন। আপনারা দেখেছিলেন আহত অবস্থায়, এবং এটা বুলেট প্রুফ গাড়ি থাকার কারণে হয়তো নেতা কর্মীরা মানব ঢাল তৈরি করে সেদিন কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কে রক্ষা করা সম্ভব হয়েছিল। সবকিছুর মালিক আল্লাহ। এটা মাধ্যম সেদিন কিন্তু নির্বাচিত ঢাকার জনপ্রিয় মেয়র আমাদের যে হানিফ সাহেব, মোহাম্মদ হানিফ সাহেব কিন্তু এই গ্রেনেড হামলার যন্ত্রণা সহ্য করতে করতে পড়ে এক পর্যায়ে কিন্তু উনি মারা গিয়েছিলেন। আপনার সেই ঘটনার পরে এটা কিন্তু 2004-এর 21শে আগস্ট এই ঘটনার পরে যখন পার্লামেন্টে যাই যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রতিবাদ করতে ছিলেন বা বললেন, তখন আমরা সেই সময় দেখলাম যে বিরোধী দলে নেতাদের কণ্ঠরোধ করে দেওয়া হলো। বিরোধী দলের নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বক্তব্য আপনার বাধা প্রদান করা হলো। উপরন্তু তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বললেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নাকি নিজে আপনার ভ্যানিটি ব্যাগে গ্রেনেড নিয়ে গিয়েছিলেন। বলেন কেউ নিজে গ্রেনেড নিয়ে গিয়ে আত্মহত্যা করা ছাড়া তো আর কোনো, এখানে তো আত্মহত্যা করতে উনি যান নাই। সেদিন কিন্তু ওইখানে উনি গিয়েছিলেন সারা বাংলাদেশে যে জঙ্গিদের উত্থান হয়েছে একদিনে 64 জেলার মধ্যে 63 জেলায় তারা বোমা হামলা করেছিল। আপনাদের স্মরণ আছে, আপনার জজ সাহেব, উকিল সাহেব, মুক্তার সাহেব, আপনার মক্কেল তারা কিন্তু নিহত হয়ে আপনার বাংলাদেশে জানান দিয়েছে যে বাংলাদেশের জঙ্গি সংগঠনের উত্থান ঘটেছে। সেদিনও কিন্তু আমরা এই সকল প্রতিবাদ করার পরে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার পরও কিন্তু তারা প্রশ্রয় দিল, আশ্রয় প্রশ্রয়। আসলে যে কোনো একটি সরকার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা যদি সন্ত্রাসীদেরকে করে, জঙ্গিদেরকে করে, তাহলে যা ঘটার তাই ঘটে। যার চিত্র আজকের বাংলাদেশ আপনারা লক্ষ্য করেছেন। বাংলাদেশে মব সন্ত্রাসের যে বিস্তার, আজকে মানুষ আপনার যেভাবে একজন সাংবাদিক নিরাপদ না, একজন শিক্ষক নিরাপদ না, একজন আইনজীবী, একজন সাধারণ নাগরিক, ব্যবসায়ী, কেউই কিন্তু আজকে বাংলাদেশে নিরাপদ না। কারণ একটাই, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি সন্ত্রাস হয় তাহলে কিন্তু এটা কন্ট্রোল করা সম্ভব হয় না। আর সেই কারণেই আমরা লক্ষ্য করলাম সেদিন বিএনপি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে। আরেকবার যদি 2006-এ আরেকবার নির্বাচনের মাধ্যমে তারা নির্বাচিত হয়, আমাদের তো কোনো আপত্তি নাই। আমাদের বক্তব্য তো এটাই আছিল পরিষ্কার। কিন্তু আমরা দেখলাম বিএনপি এটি জঙ্গি সংগঠনের সাথে আঁতাত করলো। তারা একটা পরিকল্পনা করলো আওয়ামী লীগের সারা বাংলাদেশে আওয়ামী লীগের জনপ্রিয় নেতাদেরকে দেখে দেখে হত্যা করা এবং আওয়ামী লীগের নেতৃত্ব শূন্য করা।
নেতৃত্ব শূন্য করা, যাতে তারা সারা জীবন রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি থাকতে পারে। আল্লাহ মেহেরবান, সেদিন কিন্তু আপনারা দেখেছেন 2004-এর পরে 2005 আপনার আমাদের কিবরিয়া সাহেব হবিগঞ্জ এলাকায় শায়েস্তাগঞ্জ থেকে আমরা কিন্তু ওনাকে নির্বাচিত করেছিলাম। যদিও আমরা সরকার গঠন করতে পারি নাই, কিন্তু উনি আপনার 2 মাস 1 মাস পর পর উনি এলাকায় একটা দুইটা প্রোগ্রাম দিতেন, 2 উপজেলায় আপনার। সেই সময় কিন্তু 2005 এই জানুয়ারি মাসে আমাদের ঈদ ছিল, সম্ভবত ঈদুল ফিতর। ঈদুল ফিতরের পরেই সম্ভবত উনি একটা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করার জন্য আমাদেরকে নির্দেশ দিলেন, যে লাখাই উপজেলা এবং হবিগঞ্জ উপজেলা। হবিগঞ্জ উপজেলায় 2টা, হবিগঞ্জ লস্করপুরে এই বদ্দার বাজার, আর তেগুড়া ইউনিয়নে আরেকটা, আর আপনার আরেকটা লাখাই। উনার নির্দেশ অনুসারেই আমরা স্থানীয় নেতৃবৃন্দের সাথে আলাপ করি, এবং স্থানীয় নেতৃবৃন্দরা কিন্তু আয়োজন করে, বিশেষ করে তেগুড়া সভাটি আমাদের তেগুড়া ইউনিয়নের চেয়ারম্যান মুতালিব, এম এ মুতালিব, উনি বললেন সেই সময় সম্ভবত ধান কাটা বা গরম বেশি, ধান কাটা অথবা রোপণের সময় কাজের সময়, এই কারণে উনি বললেন যে পরে করার জন্য। তো যাই হোক, সব মিলিয়ে উনি লাখাইয়ের প্রোগ্রাম করলেন, এবং 27 তারিখ উনি 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 এবং আমি, আমাদের শহীদ চৌধুরী সাহেব, আমাদের বর্তমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তৎকালীন আমলে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, অ্যাডভোকেট আলমগীর ভুইয়া বাবুল, আমাদের সাংগঠনিক সম্পাদক রাজন চৌধুরী, আমাদের জেলা আওয়ামী লীগের আরো অনেক নেতৃবৃন্দ, অ্যাডভোকেট নীলাদ্রি শেখর পুরকাস্ত টিটু সহ আমরা সবাই ওনার সাথে সফর সঙ্গী হয়ে আমরা কিন্তু বদ্দার বাজারে গেলাম। এই বদ্দার বাজারে আমাদের উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আহমদের সভাপতিত্বেই সম্ভবত আলী আহমদ এবং ইকবাল উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি, তাদের নেতৃত্বেই মূলত মিটিংটা আয়োজন হয়েছিল। তারাই কিন্তু এই মিটিং পরিচালনা করেছে। আমরা এই মিটিং এ সবাই বক্তব্য, আমাদের কিবরিয়া সাহেবের প্ল্যান ছিল আপনার বদ্দার বাজারের সভা শেষ করে উনি হাইওয়ে রোড ধরে মিরপুর হয়ে উনি ঢাকা চলে যাবেন। আসলে সবার বক্তব্য শেষে কিবরিয়া সাহেব অনেকক্ষণ বক্তব্য দিলেন। এই কিবরিয়া সাহেবের বক্তব্য শেষ পর্যায়ে উনি যখন শেষ করে দিবেন, তখনই কিন্তু মুয়াজ্জিন সম্ভবত 7টা এশারের সময় উনি কিন্তু আজান দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তখন যখন মাইকের আওয়াজ কিবরিয়া সাহেব শুনলেন যে আজান দেবে, তখনই কিন্তু উনি ওনার বক্তব্য সংক্ষিপ্ত করে শেষ করে দিলেন। আমরাও সবাটি সম্পূর্ণ করলাম। বদ্দার বাজার ছোট একটি বাজার, এটা আমাদের লস্করপুর ইউনিয়নের একটা ঐতিহ্যবাহী বাজার। বাজার সংলগ্নই কিন্তু এটা প্রাইমারি স্কুলের মাঠে কিন্তু আমাদের এই সভা ছিল। প্রাইমারি স্কুলের বারিন্দাই ছিল আমাদের মঞ্চ, প্রাইমারি স্কুলের মাঠই ছিল আমাদের জনসভার স্থল। এবং মিটিং শেষে যখন কিবরিয়া সাহেবকে নিয়ে আমরা সকল নেতৃবৃন্দ একযুগে বের হচ্ছিলাম, আপনার গেট, স্কুলের বাউন্ডারির সাথে একটা স্কুলের একটি গেট, এই গেটের সামনে ওনার ভাতিজা, আমাদের যিনি পরবর্তীতে শহীদ হলেন, শাহ মঞ্জু হুদা, উনি সহ আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ সামনাটা একটু পরিষ্কার করছিলেন, যাতে কিবরিয়া সাহেবকে নিয়ে আমরা বের হতে পারি। আর আমি আমার বাম পাজরে ওনাকে আগলে, পিছন দিক থেকে যাতে ওনাকে কেউ ধাক্কা দিতে না পারে, তার জন্য আমার বাম হাত দিয়ে ওনাকে আগলে আমি সেই সময় আপনার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি 2003 সাল থেকে নির্বাচিত সাধারণ সম্পাদক। এর আগে 10 বছর হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এর আগে আমি জেলা ছাত্রলীগের সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রলীগের আপনার সদস্য হিসেবে কাজ করেছি। তৃণমূল থেকে উঠে আসা আমরা কিবরিয়া সাহেবকে যখন নিয়ে আগাচ্ছিলাম, আমাদের পাশনে শহীদ চৌধুরী সাহেব, আলমগীর চৌধুরী, রাজন চৌধুরী সহ আরো অনেক নেতৃবৃন্দ আমাদের পিছনে ছিলেন। আমি এবং কিবরিয়া সাহেব যখনই আমরা একটু সামনে গেটে গেলাম, তখনই কিন্তু বিকট এক শব্দ শুনলাম। আসলে কোন দিক থেকে কিভাবে কে বা কারা আসলে এইখানে শব্দ ঘটিয়েছে, বিস্ফোরণ ঘটিয়েছে, কিছুই বুঝার আগেই আপনার মুহূর্তের মধ্যে আপনার ছিটকে পড়লাম। উনি আমার বাম পাশে, আমি ওনার ডান পাশে ছিটকে পড়লাম। আসলে পড়ার পরে কিন্তু আমার তাৎক্ষণিকভাবে আমার মাথায় হয়তো এসেছে 21শে আগস্ট ঢাকা যে গ্রেনেড হামলা হয়েছিল, এই ধরনের কোনো ঘটনার মধ্যে বোধহয় আমরা
শিকার হয়ে গিয়েছি। একটু সময় যেতে না যেতে আমি দেখলাম যে আসলে কোনো পুনরায় আর কোনো শব্দ হয় না। তখনই কিন্তু আমি চেষ্টা করলাম আমার শরীরকে নাড়ানোর জন্য, চক্ষু খোলার জন্য, হাত বা মুখ দিয়ে কথা বলার জন্য। আমি দেখলাম শুধুমাত্র আমার ব্রেইন কাজ করছে, সমস্ত বডি আমার কোলাপস হয়ে গিয়েছে। তখনই একটু পর মুহূর্তেই আমি শুনতে পেলাম চিৎকার একাধিক মানুষের নেতাদের। এর মধ্যে আমাদের শায়েস্তাগঞ্জ উপজেলার চেয়ারম্যান বর্তমান আ আ আমাদের অ্যাডভোকেট আমাদের আব্দুর রশিদ তালুকদার ইকবাল। আ তার কণ্ঠটি আমার কাছে খুব পরিচিত ছিল। আমার কানে বাজলো যে সে চিৎকার দিচ্ছে, "তোমরা কে কোথায় আছো? যে কিবরিয়া সাহেব আর জাহির ভাই মারা যাচ্ছে।" তখনই কিন্তু আমি অনুভব করলাম কে বা কারা আমাকে কুলে উঠাচ্ছে। আমি উপলব্ধি করছি কিন্তু আমি বলতে পারছি না, অথবা আমার হাত থেকে মোবাইল পড়ে যাচ্ছে। আমি কিন্তু মোবাইল ধরে রাখতে পারছি না। কিছুক্ষণ পরেই একটা গাড়ির মধ্যে সম্ভবত আমারে এটা কিবরিয়া সাহেবের গাড়ির ফ্রন্ট সিটে আমাকে উঠানোর সময় আমার ডান পার মধ্যে যখন আঘাত লাগে, উঠানোর সময় একটু বাড়ি লাগে, তখনই কিন্তু আমার পুরো বডিতে আপনার সেন্স ফিরে আসে এবং আমার মুখ দিয়ে কথা বের হয়। তখনই আমি চিৎকার দিয়ে বলি, "তোমরা কি করছো? আমার পা ভেঙে ফেলছো।" তখনই আমি সর্বপ্রথম এই কথা বলার পরে আমার চোখ খুলল, আমার মুখে কথা আসলো। আমার সেন্স আসার পরে আমি চাইয়া দেখলাম কিবরিয়া সাহেবের গাড়ির ফ্রন্ট সিটে আমাকে নিয়ে একজন উঠছে। তখনই আমি ১ম জিজ্ঞাসা করলাম যে, "কিবরিয়া সাহেব কোথায়?" তখন আমাকে বলল, "সিটে।" অর্থাৎ ডান দিকে যখন আমি তাকিয়ে দেখলাম কিবরিয়া সাহেব আ আ আপনার গাড়ির মধ্য সিটে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তাৎক্ষণিকভাবে আমি চোখ মুছে ফেললাম। এরপরে কিন্তু এক টান দিয়ে হবিগঞ্জ হাসপাতালে আনার পরে এক হৃদয় বিদারক দৃশ্য। কারণ আমাদের নেতাকর্মীরা এই ধরনের পরিস্থিতি পরিবেশের জন্য প্রস্তুত ছিল না কেউই। চিৎকার, কান্নার রোল যখন শুরু হলো, এক পর্যায়ে আপনার ডাক্তাররা বলল যে আমাদেরকে আপনার ঢাকা পাঠিয়ে দেবে। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে কিবরিয়া সাহেব আন্তর্জাতিকভাবে উনার চিকিৎসা ফ্রি ছিল। যে কিবরিয়া সাহেব একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব ছিলেন, সেই কিবরিয়া সাহেবের জন্য কিন্তু এটা অ্যাম্বুলেন্স সরকারিভাবে আমরা কিন্তু সেই সময় আমাদের নেতারা হেলিকপ্টার পাবেন দূরের কথা। আমাদের নেতারা কিন্তু একাধিকবার আপনার কেন্দ্রীয় সরকারের সাথে বিএনপির যোগাযোগ করেছেন। কিন্তু কেউই কিন্তু সেই সহযোগিতাটুকু করে নাই। পরবর্তীতে একটা বেসরকারি অ্যাম্বুলেন্সের মধ্যে উনাকে এবং আমাকে এবং আমার আত্মীয়স্বজন, উনার আত্মীয়স্বজন, অর্থাৎ একটা মুরগির খাঁচার মতো আপনার একটা অ্যাম্বুলেন্সের মধ্যে ৭-৮ জন মানুষ উঠিয়ে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হলো। আপনার এই যন্ত্রণা মাধবপুরের নোয়াপাড়া পর্যন্ত উনি আমাকে দেখেছেন এবং আমি উনাকে দেখেছি। এই মাধবপুরের নোয়াপাড়া পর্যায়ে যাওয়ার পরে হঠাৎ করে ড্রাইভার বলে, "ফুয়েল নাই, অর্থাৎ পেট্রোল নাই।" তখনই কিন্তু গাড়ি আটকা পড়ে। ওইখান থেকে আবার এটা অ্যা প্রাইভেট কার অথবা আ মোটরসাইকেল করে আ ড্রাইভার চলে গেল জগদীশপুরে। জগদীশপুর থেকে ফুয়েল এনে আবার মাধবপুর এই গাড়ি গেল অ্যাম্বুলেন্স। মাধবপুরের সরকারি হাসপাতালের একটা অ্যাম্বুলেন্সে কিবরিয়া সাহেবকে আপনার অ্যাম্বুলেন্সে উঠিয়ে রওনা দেওয়া হলো। আর আমি এই অ্যাম্বুলেন্সে থেকে রওনা দিলাম। আসলে মাধবপুর থেকে ঢাকা বারডেম কিবরিয়া সাহেব কি অবস্থায়, কখন কি অবস্থায় আছেন, এটা কিন্তু স্বচক্ষে আমার আর দেখার সুযোগ হয় নাই। আমি আ মাধবপুর পর্যন্ত একই অ্যাম্বুলেন্সে আমরা ছিলাম। আসলে কিবরিয়া সাহেব আর অ্যাম্বুলেন্স সামনে, আমার অ্যাম্বুলেন্স পরে। আমরা রাত্রি সম্ভবত ১১:০০ র পরে ঢাকার দিকে গিয়ে আপনার বারডেমে আমাদের জাতীয় নেতৃবৃন্দ সবাই ছিলেন সেখানে, আব্দুস সামাদ আজাদ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাই আপনার ১ম এ কিবরিয়া সাহেবকে রিসিভ করেছেন। এরপরে আমাকে রিসিভ করেছেন। আ আ আ আসলে কিবরিয়া সাহেব যখন ১ম দিকে যান সম্ভবত উ উ উনি আসলে এর আগেই এক্সপায়ার করেছেন বা মৃত্যুবরণ করেছেন। আমি যাওয়ার পরে রাত্রে আমাকে ট্রিটমেন্ট করে আইসিইউতে রাখা হয় এবং পরের দিন ২৮ তারিখ সকাল ৮ টায় মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন আমলের বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা উনি কিন্তু আসলেন আপনার বারডেমে। আইসা ১ম কিবরিয়া সাহেবের আপনার এই কিটা দেখলেন আপনার উম মৃতদেহ অ অ অ পাশে আ পাশে উনি দেখলেন আপনার আ কিবরিয়া সাহেবের ডেড বডি।
আপনার পাশের রুমে। এরপরে কিন্তু পাশের রুমে আসলেন। এই পাশের রুমে কিন্তু আমি আপনার আইসিইউর মধ্যে, এবং আইসিইউর মধ্যে আমাদের আব্দুল্লাহ সর্দার শায়েস্তাগঞ্জের, এখানে উনি এসে আমাকে দেখলেন সকাল ৮টা সম্ভবত। অনেক সময় আমার সেন্স আসে যায় আইসিইউর মধ্যে। তখন উনি আমার পাশে এসে দাঁড়ালেন। আসলে অন্য ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমি তখন উনাকে জিজ্ঞাসা করেছিলাম যে, তখনই কিন্তু আমি জানবার চেষ্টা করেছিলাম কিবরিয়া সাহেবের অবস্থা কি। তখনই কিন্তু জানতে পারি যে কিবরিয়া সাহেব আমাদের মধ্যে নাই। এর মধ্যে পরবর্তীতে জানলাম উনার ভাস্তা শাহ মঞ্জুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন, সিদ্দিক এবং আব্দুর রহিম, আরো ৪ জন, অর্থাৎ ৫ জন নেতাকর্মীকে আমরা সেদিন কিন্তু এই ঘটনায় হারিয়েছি। প্রায় শতাধিক, আমি সহ আমাদের আব্দুল আহাদ ফারুক, আওয়ামী লীগের পরবর্তীতে উপজেলা প্রেসিডেন্ট ছিলেন, উনি সহ কিন্তু আমাদের এই যে নাম বললাম, রাজন চৌধুরী, আলমগীর চৌধুরী, আমাদের অ্যাডভোকেট আলমগীর ভুইয়া বাবুল সহ আমাদের অসংখ্য নেতাকর্মী কিন্তু সেদিন আহত হয়েছিলেন, স্থানীয় প্রায় শতাধিক। এই ঘটনার পরে এরপরে কিন্তু আপনার আমাকে মাননীয় প্রধানমন্ত্রী এবং অন্যান্য যারা আহত সকলের চিকিৎসা দায়িত্ব নিলেন, এবং আমাকে উনি ইন্ডিয়া পাঠালেন। সেখানে কিন্তু আমার চোখ এবং দাঁত এবং আমার শরীরে ডান পায়ে অস্ত্রোপচার হয়। এরপরে কিন্তু আমি বাংলাদেশে ফেরত আসি, এবং এক পর্যায়ে 2005-এর জুলাইয়ের দিকে, সম্ভবত জুলাই আগস্টের দিকে, আমি আপনাদের লন্ডনেও এসে চিকিৎসা করাই। যে কথাটি বলছিলাম, আসলে বাঙালি জাতির জন্য এটা একটা কলঙ্ক। কারণ কলঙ্কের আগে হবিগঞ্জ সবচেয়ে বড় কলঙ্কের দিন এটা। হবিগঞ্জের ইতিহাসে কোনো রাজনৈতিক প্রতিহিংসা, এই ধরনের কোনো ঘটনা অতীতে নাই। ৭১-এ মুক্তিযুদ্ধের পরে আমাদের ছাত্রলীগের এক নেতা, সোনারগাঁর বাড়ি, আব্দুল মতিন নামে, আপনার স্বাধীনতা পরে ওনাকে তারা উগ্রপন্থীরা হত্যা করেছিল। এরপরে কিন্তু বিএনপি ক্ষমতায় এসেছে, জাতীয় পার্টি ক্ষমতায় এসেছে, আওয়ামী লীগ এসেছে, তত্ত্বাবধায়ক সরকার এসেছে। আমরা ছাত্রলীগ, বিএনপির ছাত্রদল অথবা অন্যান্য সংগঠনের মধ্যে বিরোধ হয়েছে, কিন্তু আপনার কোনো ঘটনায় কিন্তু আপনার ট্রায়াল পর্যায়ে যায় নাই। আমাদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সকল বিরোধ কিন্তু আমরা আপনার সমাধান করতে সক্ষম হয়েছি। এখানে কিন্তু এটাই কিন্তু সর্বপ্রথম। আমরা পরবর্তীতে যে জিনিসটা বুঝতে পারলাম, এটা কিন্তু প্রথম না। আমরা প্রথম এই জিনিসটা এতটা আঁচ করতে পারি না। এই পরবর্তীতে আপনারা জানেন, এই ঘটনার পরে কিবরিয়া সাহেবের ডেড বডি নেওয়ার জন্য হবিগঞ্জ থেকে অনেক সর্বদলীয় নেতাকর্মীরা ঢাকায় এসেছিলেন, কিন্তু উনাকে ঢাকা থেকে হবিগঞ্জ বা নবীগঞ্জে নেওয়া হয় নাই। এখানে কিন্তু কিবরিয়া সাহেবের ঘটনার পরে আমি তো ঢাকা এবং ইন্ডিয়া, এখানে যে একটা মামলা হবে, মামলার বাদী কে হবে, এটাও কিন্তু আমরা অনেক সময় সংগ্রহ করতে কষ্ট হয়েছে। এক পর্যায়ে আমাদের সাবেক এমপি বানিয়াচং আজমিরিগঞ্জ থেকে, উনি জেলা আওয়ামী লীগের তৎকালীন আমলে সাংগঠনিক সম্পাদক ছিলেন, অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। উনিও চেষ্টা করলেন অন্যদেরকে বাদী করার জন্য, কারণ উনি ওই ঘটনার সাথে ঘটনার দিন উনি উপস্থিত ছিলেন না। আমাদের ডাক্তার মুশফিক সাহেব ছিলেন সিলেট, উনি ছিলেন বানিয়াচংয়ে, আমি শহীদ চৌধুরী, আলমগীর ভুইয়া বাবুল, আলমগীর চৌধুরী, আমরা এখানে কিন্তু ওনাকে নিয়ে আমরা গিয়েছিলাম, রাজন চৌধুরী সহ। আসলে যারা উপস্থিত ছিল অনেকেই কিন্তু আহত, আবার যারা আহত না তারা অনেকে কিন্তু সাহস করে আপনার কিবরিয়া হত্যার মামলার বাদী হন নাই। তখনও কিন্তু আমাদের জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ সাহেব বাদী হয়ে মামলা করলেন। এরপরে আমরা কি লক্ষ্য করলাম, আমাদের মামলার মধ্যে কিন্তু কোনো আসামি ছিল না, অজ্ঞাত। কারণ আমি তো আই উইটনেস, দেখতে দেখতে আমার সামনে ২ জন, আবুল হোসেন সিদ্দিক, সিদ্দিক, মঞ্জুরুল হুদা এবং আব্দুর রহিম, পিছনে ২ জন, সামনে ২ জন, বাম পাশে কিবরিয়া সাহেব। আমিও কিন্তু এই মৃত্যুর রেঞ্জের মধ্যেই মরতে মরতে এখনো কিন্তু আমার শরীরে প্রায় ১০০ মতো গ্রেনেডের স্প্লিন্টার আমার শরীরে যন্ত্রণা দিচ্ছে এবং আছে, বহন করে কিন্তু আমি চলছি, জীবন অর্ধ পঙ্গু হয়ে কিন্তু বেঁচে আছি। এখানে কিন্তু আমরা হসপিটালে বাদী হবে কে? আসলে কেউই তো কোনো ঘটনা আমরা স্বচক্ষে, আমরা যদিও উপস্থিত ছিলাম, কোত্থেকে কে বা কারা
আপনার গ্রেনেড হামলা করেছে রাত্র ৭টার পরে অন্ধকারের মধ্যে। আমরা আসলে কেউই কিন্তু দেখি নাই। মামলাটাও কিন্তু আমাদের বাদী অজ্ঞাত হিসাবেই করল। আমরা দেখলাম বিএনপি আমাদের উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মরহুম নিম্বর আলী তালুকদারের সন্তান আব্দুর রশিদ তালুকদার ইকবাল বর্তমানে উপজেলা চেয়ারম্যান এবং ওই ইউনিয়নের সেক্রেটারি তার নাম জাহেদুর রহমান লস্করপুর ইউনিয়নের সেক্রেটারি, এই ২ জনকে নিয়ে মাসের পর মাস আপনার অজ্ঞাত গুম করে তাদের উপর নির্যাতন টর্চার করা হয়েছে। এই ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য। কিন্তু আসলে সত্য চিরন্তন সত্য। এরপরে কিন্তু আমরা দেখলাম হবিগঞ্জে কিবরিয়া সাহেবের হত্যা মামলা, ঢাকা যেভাবে ২১শে আগস্টের মামলা জজমিয়ার নাটক এটা সৃষ্টি করেছিল, জজমিয়াকে ধরে এনে একটা মামলা চার্জশিট দেওয়া হয়েছিল, ঠিক একইভাবে কিবরিয়া সাহেবের হত্যাকাণ্ড আপনার ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আমরা দেখলাম হবিগঞ্জে কেন্দ্রীয় বিএনপির এক নেতা, তার নাম হলো মোহাম্মদ আব্দুল কাইয়ুম, তার বাড়ি ভাদুই। সে সম্ভবত কেন্দ্রীয় বিএনপি না, বিএনপির একটা সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতা, তার নাম আব্দুল কাইয়ুম। সে হবিগঞ্জ এলাকায় শায়েস্তাগঞ্জে আপনার এমপি ইলেকশন করার ঘোষণা দিয়ে বিভিন্ন এলাকায় মিটিং করছিল। এরপরে আমরা দেখলাম বিএনপির এই নেতাকে আপনার প্রধান আসামি করে তার সাথে আপনার বিএনপির সহকর্মী, তার সাথে যারা ছিল তাদেরকে দিয়ে একটা চার্জশিট আপনার বিএনপির সরকারের আমলে আপনার দাখিল করলো। দেখেন ঘটনা আপনার একটু ধারাবাহিকতা একটু যদি চিন্তা করেন, বিএনপি ক্ষমতায় ঘটনা ঘটেছে সেই সময় আমরা মামলা করেছি, মামলা করার পরে তারা আপনার তদন্ত করেছে, তারা তদন্ত করে একটা চার্জশিট দাখিল করেছে। সেই চার্জশিটের প্রধান আসামি দিয়েছে আপনার আব্দুল কাইয়ুমকে, তার সহযোগী সম্ভবত ২৩-২৪ জনকে আপনার আসামি করে তারা চার্জশিট দাখিল করে। এই চার্জশিটের মধ্যে গ্রেনেড কে মারলো, কোত্থেকে গ্রেনেড আসলো, কে গ্রেনেড সাপ্লাই দিল, এই বিষয়ে কিছুই ছিল না। তখনই কিন্তু আমরা নারাজি দিচ্ছিলাম। একের পর এক নারাজি দেওয়ার পরে আপনার তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলে হাইকোর্টের মাধ্যমে নারাজি আমরা দেই, নিম্ন কোর্টে, জজ কোর্টে, তারা রিজেক্ট করে এরপরে কিন্তু হাইকোর্টের মাধ্যমে নারাজির মাধ্যমে কিন্তু আবার মামলাটি পুনর্তদন্ত হয়। এই পুনর্তদন্তের মাধ্যমে আপনার বেরিয়ে আসলো আপনার মুফতি হান্নান এটি 164 দ্বারা আপনার জবানবন্দি, স্বীকারোক্তিমূলক জবানবন্দি। এই মুফতি হান্নান স্বীকার করলো যে আপনার বিএনপি জামাত, বিএনপি বিশেষ করে বিএনপির নেতারা যে আপনার আওয়ামী লীগের নেতাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করার জন্য তাদেরকে হায়ার করেছে। তার জন্য এই মুফতি হান্নানের নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রী বাবরের বাসায় বৈঠক করে, এই বাবরের বাসায় বৈঠকে আপনার আব্দুল সালাম পিন্টু ছিল এবং সিলেটের হারিস চৌধুরী এবং হবিগঞ্জের মেয়র জি.কে ঘোষ সহ আপনার তারা বসে পরিকল্পনা করছে যে আপনার সিলেট বিভাগে আওয়ামী লীগের নেতাদেরকে কিভাবে হত্যা করা যায় এবং তার একটা ব্লু প্রিন্ট আপনার তৈরি করে। এই পরিকল্পনা অনুসারে কিন্তু আপনার দেখা গেল যে আপনার জঙ্গিদেরকে দিয়ে আপনার গ্রেনেড পাঠানো হয়েছে এবং তখন সেখানে হবিগঞ্জের হরকাতুল জিহাদের আরো কিছু কর্মী তাদেরকে দিয়ে গ্রেনেড হামলা করানো হয়েছে এবং সব কিছু কিন্তু আয়নার মতো পরিষ্কার হয়ে গেল। এই কিবরিয়া সাহেবের হত্যাকাণ্ডের সাথে আসলে কে বা কারা পরিকল্পনা করেছে এবং কে বা কারা সরাসরি গ্রেনেড হামলার সাথে জড়িত ছিল। চার্জশিট দেওয়া হলো, এই চার্জশিটে কিন্তু আপনার বিচার কার্যক্রম শুরু হয়েছে। আপনারা দেখেছেন আপনার এই বিচার কার্যক্রম যখন শুরু হয়, আমি এই এলাকা থেকে নির্বাচিত এমপি হয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 14 সালে হবিগঞ্জ গিয়েছেন, উনিও কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন যে কিবরিয়া সাহেবের হত্যার বিচার হবে এবং আপনার 12 সালে উনি আবার গিয়েছিলেন রশিদপুরে, ওইখানেও কিন্তু হবিগঞ্জের জনসভায় আমরা দাবি করেছি এবং উনি প্রতিশ্রুতি দিয়েছেন। পার্লামেন্টে প্রতি বছর এই 27 জানুয়ারি আসলে আমি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে আপনার এই কিবরিয়া সাহেবের হত্যার বিচার দাবি করে আমি আমার বক্তব্য রেখেছি। আজকে প্রায় 21 বছর, হয়তো আপনাদের মধ্যে প্রশ্নই জাগতে পারে যে আওয়ামী লীগ তো এর মধ্যে 16
বছর 15.5 বছর ক্ষমতায় ছিল, এই ক্ষমতা থাকাকালীন কেন বিচার সম্পন্ন হলো না? দেখেন, একটা বিচার কার্যক্রম আপনার লিঙ্গার, এটা কিন্তু কোনো সরকারের হাতে থাকে না। আপনি তদন্ত কার্যক্রম শেষ হতে হতে আপনার কিন্তু শেষ হয়ে গিয়েছে সম্ভবত আপনার 2014 মধ্যে বা 15-র মধ্যে। এই 15 সাল থেকে এই আজকে 10 বছর যাবৎ বিচার কাজটি চলমান। এখন আসেন, এই বিচার কাজ দ্রুত সম্পূর্ণ কোর্টের হাতে থাকে না, কারণ আসামি এখানে অনেক বিভিন্ন কারাগারে, এবং বাবর কেউ মুফতি হান্নান, এর মধ্যে আবার ডেথ সেন্টেন্সের আসামি, অর্থাৎ ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি অন্য মামলায়। এইভাবে কিন্তু বিভিন্ন আসামি বিভিন্ন আদালতে, আসামি যখন একজন আসে না, হাজির হয় না, তখনই কিন্তু একের পর এক ডেট পড়ে। আসামির এই গড় হাজিরার কারণে এর মধ্যে মামলার সাক্ষীর সংখ্যা তারা অনেক দিয়েছে। এই সাক্ষী একের পর এক সাক্ষী যাচ্ছে কোর্টে, এবং আবার আসামি যদি কোর্টে সবাই উপস্থিত না থাকে, সাক্ষীর সাক্ষ্য আপনার সম্পন্ন হয় না। এই সকল কারণে এই মামলাটির বিচার কার্য, বিশেষ করে আমার দৃষ্টিতে আপনার আসামি পক্ষের অসহযোগিতার কারণে আপনার মামলার বিচারের কার্য, আপনারা দেখেছিলেন বেগম খালেদা জিয়ার একটি মামলা ছিল আপনার বাংলাদেশের আদালতে। এটা কিন্তু 1 বছরের মধ্যে শেষ হতে পারত, কিন্তু উনি একের পর এক ওনার আইনজীবীরা সময় চাওয়ার পরও কিন্তু 10 বছর আপনার ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলে কিন্তু মামলা শুরু হয়েছিল আপনার 111-এর পরে। এরপরে কিন্তু এই মামলা 10 বছর পরে গিয়া রায় হয়েছিল। যাই হোক, আমার বিশ্বাস আজকের এই দিনে এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকারের আমলও 2 বছর চলে গিয়েছে। আপনারা দেখেছেন 2 বছরও মামলাটি কোনো অগ্রগতি হচ্ছে না। ইনশাল্লাহ আগামী দিনে যে সরকারই আসুক না কেন, বিচার, কোনো হত্যাকাণ্ডকে কোনো সরকার সমর্থন করে না। আমরা বিশ্বাস করি অপরাধী যেই হোক, হত্যাকাণ্ডের সাথে যে বা যারাই আছে, আমরা এই বিচারাধীন মামলার ব্যাপারে কোনো মন্তব্য করা আসলে কারো পক্ষে উচিত না। অতএব আমরা প্রত্যাশা করি অচিরেই আমাদের কিবরিয়া সাহেবের হত্যার মামলার বিচার বাংলাদেশে অনুষ্ঠিত হবে, এবং জাতি তখন দেখতে পারবে যে প্রকৃত খুনি কে বা কারা এটার সাথে জড়িত ছিল। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের আসলে শেষ পর্যায়ে আমরা এসেছি। আরো 2-একটা প্রশ্ন আছে, 2-একটা প্রশ্ন করে আমরা শেষ করব অনুষ্ঠানে। কিছুদিন আগে, গত সপ্তাহে কি 2 সপ্তাহ আগে হয়তো, কিবরিয়ার ছেলে, যিনি বর্তমানে বিএনপিতে যোগদান করেছেন, বিভিন্ন দল ঘুরে বিএনপিতে যোগদান করেছেন, এবং উনি নির্বাচনে দাঁড়িয়েছেন হবিগঞ্জ 3 আসনে, 1 আসনে, হবিগঞ্জ 1 আসনে, এটা নবীগঞ্জ বাহুবলে। তো এখন উনি একটা মন্তব্য করেছেন আপনাকে জড়িয়ে। এ সম্পর্কে আপনার কি মতামত, কি মন্তব্য এটা সম্পর্কে? ধন্যবাদ। আমাদের রেজা কিবরিয়া সাহেবের একমাত্র পুত্র সন্তান, উনি আমাদের হবিগঞ্জের কৃতি সন্তান। উনি সাবেক অর্থমন্ত্রী শায়ামেস কিবরিয়া সাহেবের সুযোগ্য সন্তান। আমরা ওনার প্রতি সম্মান শ্রদ্ধা অবশ্যই সকলের আছে, এটা অস্বীকার করার উপায় নেই। ওনার মন্তব্য, ওনার বক্তব্য আমারও দৃষ্টিগোচর হয়েছে। ইতিমধ্যে কিন্তু এই বক্তব্যের প্রতিবাদও আমরা করেছি। আমি যে কথাটি বলছিলাম, আসলে একবার হিসাব করে দেখেন, কিবরিয়া সাহেবের এই পুত্র রেজা কিবরিয়া সাহেব আসলে কি বললেন না, এখন কিন্তু বাংলার মানুষ এটা আর বিশ্বাস করে না। কারণ কিবরিয়া সাহেবের ছেলে রেজা কিবরিয়া সাহেবের সন্তান হিসাবে আপনার 2005-এর পরে বাংলাদেশে অসংখ্যবার ওনার মা আসমা কিবরিয়া এবং উনি একটা নীলিমা কর্মসূচি, কিবরিয়া সাহেবের হত্যার বিচার চেয়ে উনি কিন্তু আপনার কর্মসূচি পালন করেছিলেন। সেই কর্মসূচিতে উনি অসংখ্যবার বিএনপি জামাতের বিরুদ্ধে কিবরিয়া সাহেবের হত্যার জন্য দায়ী বলে উনি কিন্তু বক্তব্য দিয়েছেন। ওনার প্রথম সেখানে কিন্তু শুরু। পরবর্তীতে উনি আপনার দেখেন, উনি আজকে যে বক্তব্যটি দিয়েছেন, আমি
তীব্র প্রতিবাদ করি। আসলে আমার ভাষা নাই কি বক্তব্য দিয়ে যে আমি প্রতিবাদ করব। আসলে শুধু এই কথাটি বলতে চাই যে সবকিছুর মালিক আল্লাহ। উনার কবরে আমি যাব না, আমার কবরে উনি যাবেন না। আমি তো একবার হিসাব করে দেখেন, আপনাকে দিয়ে যদি আমি উদাহরণ দিই, আপনাকে যদি কেউ মারতে চায়, আবার আপনার সাথে গিয়ে সে আহত হয় একত্রিতভাবে, এটা কি কোনো মতেই সম্ভব? কিবরিয়া সাহেবের সাথে আমি পাশাপাশি ছিলাম। আমার দ্বারা যদি উনার কোনো ক্ষতি হতো, তাহলে আমি উনার সাথে যেয়ে আমিও মৃত্যুকে আলিঙ্গন করতে যাব কেন? আজকে হয়তো উনি আহত অবশ্যই, পিতৃহারা, উনার এই ক্ষতিপূরণ হবে না কিছুতেই। উনি আর বাবা ফেরত পাবেন না। অলৌলিকভাবে হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। সেদিন কিন্তু উনার ভাই মঞ্জুরুল হুদা এবং আমিও কিন্তু একই পথের পথিক ছিলাম এই ৬০ জন নেতাদের সাথে, উনার বাবার সাথে। আজকে হয়তো আমার সন্তানরাও উনার মতো এতিম থাকতো। আমার স্ত্রী, সন্তান, কন্যা, আত্মীয়স্বজন কেউই আজকে আমাকেও পেত না। আল্লাহ হয়তো অলৌলিকভাবে আমাকে, কারণ সেদিন কিন্তু আমার শরীরে এই ধরনের কুট টাই পরা ছিল না। কিবরিয়া সাহেবের শরীরে এই ধরনের কুট টাই পরা ছিল। আমার শরীরে ছিল পায়জামা, পাঞ্জাবি, ভিতরে সোয়েটার এবং একটা জাম্পার এবং শাল। ভাইটাল পার্টটা অলৌলিকভাবে আল্লাহ আমাকে রক্ষা করেছেন। কিবরিয়া সাহেবের ভাইটাল পার্টের ভিতরে হেমোরেজ হয়েছে। আমার ভাইটাল পার্টটা এই উলেন কাপড় থাকার কারণে আমার যে বুক, প্যাট অক্ষত রয়েছে। লয়ার পোরশন কিবরিয়া সাহেবের যেভাবে জাজরা হয়েছে, ঠিক একইভাবে আমারও জাজরা হয়েছে। কিবরিয়া সাহেব আমি একদম প্যারালাল আমার বাম পাশের ভিতরে। এটা কিন্তু রেজা কিবরিয়া সাহেব অনেকভাবে আপনার ইনকোয়ারি করেছেন, অনেককে জিজ্ঞাসা করেছেন, অনেকেই কিন্তু বলেছেন। কিবরিয়া সাহেব জানি না কি কারণে, হয়তো সম্ভবত কিবরিয়া সাহেবের রেজা কিবরিয়া সাহেবের বর্তমান অবস্থান সুদৃঢ় করার জন্য আওয়ামী লীগকে, কারণ আমাকে না, আপনারা দেখেছেন এই কিবরিয়া সাহেব সাম্প্রতিককালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে উনি বক্তব্য দিয়েছেন। শুধু আমার বিরুদ্ধে না, আপনার আমাদের সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের নাম ধরেও দোষারোপ করেছেন। এরপরে যে আমাদের জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি ডাক্তার মুশফিক চৌধুরী সাহেব, উনি কিন্তু ওনার ব্যক্তিগত কাজে সিলেট ছিলেন। এই সিলেট থাকার কারণে উনি এই সভাতে থাকতে পারেন নাই। উনাকেও কিন্তু দোষারোপ করেছেন। আমাদের মামলার যিনি বাদী, উনার বাড়ি নবী বানিয়াচুমে, উনি আমাদের জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তৎকালীন আমলে এবং পরবর্তীতে ৩ বার নির্বাচিত এমপি। উনার বিরুদ্ধে উনি কথা বলেছেন এবং এর আগে উনি বলেছেন কিন্তু বিএনপির নেতা জি.কে. গৌসের বিরুদ্ধে। জি.কে. গৌসের বিরুদ্ধে যখন উনি বক্তব্য দিয়েছেন হবিগঞ্জে, কিন্তু সেই বিএনপিওই আপনার ছাত্রদল, যুবদল উনার বিরুদ্ধে জারু মিছিল করেছে। আমি যে কথাটি বলতে চেয়েছিলাম, আসলে কিবরিয়া সাহেবের এই ধরনের সুযোগ্য সন্তান আজকে যে কথাগুলি উনি বলছেন, যে আচরণগুলি করছেন, আজকে যদি কিবরিয়া সাহেব, সাবেক অর্থমন্ত্রী শাহ এম.এস. কিবরিয়া সাহেব যদি জীবিত থাকতেন, অবশ্যই উনি লজ্জাবোধ করতেন। ওনার আত্মাবোধয় আমার মনে হয় দেখছে যে ওনার সন্তান কি করছে। আজকে উনি বিএনপির মতো রাজনৈতিক দলে যোগদান করেছেন এমপি হওয়ার লক্ষ্যে। আমি যদি জিজ্ঞাসা করি, উনাকে জিজ্ঞাসা যদি করেন, উনি বলবে উনি আওয়ামী লীগ করেন না। তো উনি যদি আওয়ামী লীগ না করতেন, তাহলে ওনার বাবা শাহ এম.এস. কিবরিয়া সাহেবের নির্বাচনী সভায় তো উনি গিয়েছিলেন। বাদ দিলাম ওনার বাবার নির্বাচনে উনি নৌকার পক্ষে কাজ করেছেন, আওয়ামী লীগ না, তাহলে ২০০৬ এর নির্বাচনে তো উনি নবীগঞ্জ, বাহুবল হবিগঞ্জ ১ আসনে নৌকার মনোনয়ন চেয়েছিলেন এবং নৌকা মার্কার প্রতীকও প্রার্থী হয়েছিলেন। তাহলে তো উনি আওয়ামী লীগ যদি না করতেন, তাহলে আপনি আওয়ামী লীগের এমপি প্রার্থী কি করে হন? সেই নির্বাচন আপনাদের স্মরণ আছে ২০০৬ এর ২২শে জানুয়ারি এই নির্বাচন 111 আপনার ফখরুদ্দিন মঈনুদ্দিন ১১ তারিখেই আপনার নির্বাচন আপনার পসপন করে দেওয়ার কারণে নির্বাচন হয় নাই। ২০০৮ সালে, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন কারাগারে, তখন কিন্তু ফখরুদ্দিন মঈনুদ্দিন মানাস 2 ফর্মুলা আপনার এপ্লাই করার চেষ্টা করেছিল, স্মরণ আছে। সেই সময় এই রেজা কিবরিয়া সাহেব কিন্তু চলে গেলেন ডক্টর কামাল হোসেনের, না, সেই সময় উনি ডক্টর কামাল হোসেনের সাথে সম্পর্ক রেখে সংস্কারপন্থী হওয়ার চেষ্টা করলেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কারাগারে রেখে উনি আপনার আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে ২০০৮ যখন আবার নির্বাচন আসলো,
এই রেজা কিবরিয়া সাহেব কিন্তু আপনার সেই সময় আপনার নৌকার আবেদন করলেন আওয়ামী লীগে, মনোনয়ন পেলেন না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার ওনাকে মনোনয়ন না দিয়ে দিলেন দেওয়ান ফরিদ গাজীকেই ওই আসনে, আবার বৃদ্ধ অবস্থায় কিন্তু ওনাকে আপনার মুমূর্ষ অবস্থায় ওনাকে মনোনয়ন দিলেন। এরপরে আপনারা দেখেছেন উনি গণপুরামে গেলেন, দীর্ঘদিন গণপুরাম করার পরে আবার কিন্তু 18 সালের নির্বাচনে ঐক্যজোটের ব্যানারে আপনার গণপুরামের নেতা হিসাবে উনি কিন্তু আপনার ধানের ছড়া নিয়ে নবীগঞ্জ বাহুবলে নির্বাচন করেছিলেন। এরপরে কিন্তু গণপুরাম থেকে সরে এসে আপনার লক্ষ্য করেছেন উনি বিপি নূরের নেতৃত্বে গণ অধিকার পরিষদ নামে যে সংগঠন, এই সংগঠন বাংলাদেশে আপনার করলেন। কিছুদিন পরে আমরা দেখলাম আবার গণ অধিকার পরিষদ নামে 2টি সংগঠন হয়ে গেল, ওনার নামে একটা, আবার বিপি নূরের নামে একটা। আর এখন তো আপনার দেখেছেন সবকিছু ছেড়ে দিয়ে উনি কিন্তু বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করে আপনার ধানের ছড়া মার্কা নিয়ে গিয়ে বলেছেন। অতএব উনি আসলে যে কথাগুলি বলেছেন আমাকে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের অন্যান্য নেতৃবৃন্দ, আমি ইতিমধ্যে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের নামে বিবৃতি দিয়ে প্রতিবাদ করেছি এবং আজকেও আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করি। আমি এই কথাটি বলতে চাই, আজকে হয়তো উনি পিতৃহারা, আমার সন্তানরা তো পিতৃহারা হতে পারত, সেদিন তো আমিও মারা যেতে পারতাম, মারা না গেলেও সেদিন তো আমিও এখানে গুরুতর আহত, আমার মতো আরো প্রায় 100 নেতাকর্মী গুরুতর আহত। ওনার বাবার সাথে কিন্তু আওয়ামী লীগের নেতা আরো 4 জন মারা গিয়েছেন। অতএব আমি মনে করি হত্যা কাণ্ডের সাথে যে বা যারা জড়িত এর বিচার হোক, এই বিষয়ে উনিও আমার সাথে একমত হবেন। কাউকে এইভাবে দোষারোপ না করা সেও, আমি যদি বলি উনি আজকে এই ধরনের কথা বলেন, তাহলে ওনার বাবার হত্যার পরে উনি মামলা বাদী হয়ে কেন করলেন না? ওনার বাবার হত্যার বিচার উনি যদি চাইতেন প্রকৃতপক্ষে, তাহলে উনি কেন বাদী হয়ে মামলা, যদি উনি আমরা যে বাদী করেছিলাম উনি যদি আপনার বাদী আরেকটা হয়ে মামলা করতেন, তাহলে তো সরকারের বিধান ছিল আপনার ট্যাগ হয়ে একত্রিত হয়ে উনার বাদী এবং আমাদের বাদী আওয়ামী লীগের যে বাদী একত্রিত হয়ে মামলা পরিচালিত হতো। উনি তো আপনার কোনোদিনই মামলার, উনি আসলে আমি জানি না উনি স্বাভাবিক আছেন কিনা, উনি এই ধরনের কথা 20-21 বছর পরে এখন এসে কিভাবে, এতদিন তো আমার কথা উনি বা আমাদের নেতৃবৃন্দের কথা উনি কখনো বলেন নাই, অতদিন তো বলেছেন বিএনপি জামাতের বিরুদ্ধে। অতএব এই জিনিসটি বাংলাদেশ সারা পৃথিবীর মানুষই আপনার বিচার করবে এই ব্যাপারে, এর বাইরে আমার কোনো বক্তব্য নাই। ধন্যবাদ আপনাকে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যেহেতু উনি নির্বাচন করছেন এবং আগামীতে নির্বাচন 12 তারিখ, যতটুকু আমরা জানি যে সরকার ঘোষণা দিয়েছেন নির্বাচন হবে এবং বাংলাদেশে প্রচারণা চলছে। এ ব্যাপারে বাংলাদেশ আওয়ামী লীগ তথা আপনার কি অবজারভেশন? আপনি কি মনে করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এই নির্বাচনে ভোট দিবে? আপনি কি মনে করেন এই নির্বাচনে আওয়ামী লীগ যেহেতু নৌকা নাই, উনারা কি জাতীয় পার্টিকে সমর্থন দিবে না উনারা কি করবে? কি মনে করেন, কি নির্দেশনা আছে দলীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে? ধন্যবাদ আপনাকে। আপনারা লক্ষ্য করেছেন আমি শুরুতে আমার বক্তব্যে আমি নিয়ে এসেছিলাম যে বাংলাদেশের 24-এর আন্দোলনের কথা, কৌটা বিরোধী আন্দোলনের কথা। যাই হোক, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন কিন্তু ইচ্ছা করলে ক্ষমতায় থাকতে পারতেন। আসলে মানুষ, আমি জানি না, এই পৃথিবীতে আমরা যারা মুসলমান, মিথ্যা কথা বলা মহাপাপ, এরপরও আমরা দেখি সত্য আড়াল করার জন্য মিথ্যার বেসাতি অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ। আমি কিন্তু একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী, পার্লামেন্টে, বাংলাদেশের পার্লামেন্টে আমি একাধিকবার ভয়েস রেজ করেছি। আমি বলেছি নেতা, বড় নেতা, ছোট নেতা, যে বা যারাই কোনো জায়গায় দায়িত্বশীল থাকার পরে মিথ্যা কথা বলা হয়, বলে এটা যদি প্রমাণ করা যায় যে উনি মিথ্যা, তাহলে আমার মনে হয় একটা পানিশমেন্টের ব্যবস্থা। দুর্ভাগ্যজনক হলো সত্য এটা না। এই যে আমি আপনার লাইভে কথা বলছি, হ্যাঁ, আমি সাম্প্রতিককালে দেখছি অনেকে কিন্তু নামে বেনামে আইডি খুলে
আপনার বিভিন্ন খারাপ মন্তব্য করে আমি এই স্বাধীনতার পেয়ে তারা এই কথা, আমি কিন্তু তাদেরকে চ্যালেঞ্জ দিই, আমি ওপেন চ্যালেঞ্জ দেই যে আমার কোনো বক্তব্য, আমার কোনো কর্মকাণ্ড যদি মিথ্যা প্রমাণ করতে পারে, যে একটা কথা আমি অসত্য বলেছি, তাহলে কিন্তু আমি চিরদিনের জন্য ক্ষমা চেয়ে রাজনীতি ছেড়ে দেব। আর যদি এই মিথ্যা বক্তব্য তারা ফেসবুকে, বিশেষ করে সামাজিক আমাদের আমি আমার অভিজ্ঞতার আলোকে বলি, আজকে কিন্তু তথ্য প্রযুক্তির যুগ, বিশ্বায়নের যুগ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কিন্তু আমরা বাংলাদেশে এই তথ্য প্রযুক্তি, আমরা যখন ডিজিটাল বাংলা, তখন কিন্তু স্লোগান দিয়েছিলাম 2008-এ, এই ইশতেহার নিয়ে অনেকে কিন্তু টিটকারি করেছিল যে আওয়ামী লীগ ডিজিটাল ডিজিটাল। আজকে কিন্তু আপনার বাংলাদেশের একদম প্রত্যন্ত অঞ্চলে এই যে তথ্য প্রযুক্তির সুবাদে, আপনি এক শহরে আমি আরেক শহরে বসে কিন্তু একটা লাইভ টক শো আমরা করতে পারছি। এখন যদি আবার ঢাকা থেকে আমাকে আবার কানেক্ট করতে চায় কেউ, লাইভ কিন্তু এখনই আপনার করতে পারবে। এই যে টেলিকাস্ট, আপনার বাংলাদেশের স্যাটেলাইট ছিল না, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু বঙ্গবন্ধু নামে এটা স্যাটেলাইট আমরা স্থাপন করেছিলাম। আর তথ্য প্রযুক্তির সেবা কিন্তু একদম গ্রাম লেভেলে, আপনার প্রায় ইন্টারনেট ব্যবহার করে আমাদের বাংলাদেশে এখন প্রায় 16 কোটি মানুষ কিন্তু ইন্টারনেট ব্যবহার করে। আমাদের মানুষের হাতে হাতে কিন্তু মোবাইল আমরা দিয়েছি, ঘরে ঘরে আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছি, বিনামূল্যে মেট্রিক পর্যন্ত বলেন। এখন আমি দেখি এই যে সেদিন আমরা দেখলাম বিএনপির বর্তমান চেয়ারম্যান সিলেট থেকে উনি সভা করে আমার হবিগঞ্জে এসে সভা করলেন, উনি বললেন রাস্তা নাকি একদম খারাপ, অথচ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঢাকা সিলেট মহাসড়ক 8 লেন, আপনার দুই দিকে দুইটা সার্ভিস লেন, এটা ডাবল ডাবল থাকবে, আবার ডাবল ডাবল মেইন ওয়ান ওয়ে 4 লেন থাকবে। 8 লেনের রাস্তা কাজ চলমান। এরপরে উনি কিন্তু বলেন যে কাজ দেখেন না, যে মাঠে আমার শায়েস্তাগঞ্জে যে মাঠে দাঁড়িয়ে উনি বক্তব্য দিলেন, এই মাঠটা কিন্তু আমি শায়েস্তাগঞ্জ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে শায়েস্তাগঞ্জ উপজেলার পরিষদের ভবন নির্মাণের জন্য আমরা ভরাট করেছি। আমাদের উন্নয়নের স্থাপনার মধ্যে দাঁড়িয়ে তারা বক্তব্য দিচ্ছে যে তারা উন্নয়ন নাকি দেখতে পাচ্ছে না। আমি যে কথাটি বলছিলাম যে আপনার 2024-এর এই আন্দোলনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে কিন্তু ক্ষমতায় থাকতে পারতেন, কিন্তু আরো ব্লাড শেড হইতো। কারণ ইতিমধ্যে আপনার পাকিস্তানি আইএস এর সহযোগিতা নিয়ে বিএনপি জামাত আপনার সারা বাংলাদেশে আপনারা দেখেছেন, নরসিংদীতে কারাগার লুট করলো। এখনো কিন্তু সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে থাকার পরও কিন্তু লুণ্ঠনকৃত অস্ত্র উদ্ধার করতে পারে নাই। আপনার প্রায় 3,500 পুলিশকে তারা কিন্তু নির্বিচারে হত্যা করেছে, আপনার ঝুলিয়ে রেখেছে, আগুন দিয়েছে, মেরে থানা লুটপাট করেছে। এই যে অবস্থানটা, এই অবস্থা কোনো মিত্রই আমরা কামনা করি না। সেই সময় এই আন্দোলনে পুলিশ তার নিজের সেফটির জন্য যে ব্লাড শেড করেছে, এখানে কিন্তু অনেক ছাত্র নিহত হয়েছে। আমরা কোনো হত্যাকাণ্ডকে সাপোর্ট করি না, সকল হত্যাকাণ্ডের বিচার হোক, এটাই কিন্তু আমরা চাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা সেদিন দেখছিলেন আপনার রাষ্ট্রীয় প্রটোকল দিয়ে সসম্মানের সেনাবাহিনী পার্শ্ববর্তী রাষ্ট্রে স্থানান্তর করে রেখে এসেছিল। এরপরে কিন্তু আমরা কি লক্ষ্য করলাম, আপনার বাংলাদেশে এডিন্টারিম সরকার নামে কোন সরকারের বিধান সংবিধানের মধ্যে নেই। আমাদের বাংলাদেশে অর্জিত যে স্বাধীনতার পরে যে সংবিধান 72-এ, সেই সংবিধান বা সংশোধিত কোনো সংবিধানে আপনার অন্তর্বর্তীকালীন সরকার নামে কোনো সরকার নাই। কিন্তু তারপরও কিন্তু আমরা দেখলাম প্রায় 3-4 দিন আপনার বাংলাদেশে কোনো সরকার ছিল না। আপনার বাংলাদেশে মব সৃষ্টি হয়েছে, লুটতরাজ হয়েছে, অনেক জায়গায় নির্যাতন হয়েছে, আপনার আগুন দেওয়া হয়েছে, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বাড়িঘর লুটপাট করা হয়েছে এবং বাসাবাড়ি লুটপাট করা হয়েছে, ব্যবসা বাণিজ্য লুটপাট করা হয়েছে। বাংলাদেশে এটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে আমরা দেখলাম আপনার সুপ্রিম কোর্টের একটা অর্ডার নিয়ে তারা এডিন্টারিম গভর্নমেন্ট তারা ফর্ম করছে। সুপ্রিম কোর্ট অ্যাডভাইস করেছে যেহেতু সরকার নাই, মহামান্য রাষ্ট্রপতি
উপদেষ্টা নিয়োগ করতে পারেন। উপদেষ্টা মহামান্য রাষ্ট্রপতি উপদেষ্টা নিয়োগ করবেন, এই উপদেষ্টা কাজ করবে। কিন্তু আমরা দেখলাম ফখরুদ্দিন মঈনুদ্দিন এটা অন্তর্বর্তী সরকার গঠন করে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা নিয়োগ করে এবং অনেককে বিশেষ সহকারী, আপনারা দেখবেন একটা এনজিও সরকার এবং বিদেশি সরকার, এই সরকারের মধ্যে যতজন পোর্টফোলিওতে আছেন প্রায় 80-90% লোক আপনার বিদেশের নাগরিক। এরা কিন্তু আপনার এই সরকারের দায়িত্ব আসলো। এরপরে আমরা দেখলাম এই সমন্বয়করা বিভিন্ন জায়গায় জিম্মি করে, এমনকি প্রধান বিচারপতি এবং অ্যাফিলিয়েট বিচারপতিদেরকে তারা নামিয়ে দিল। এরপরে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি এবং বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থাকে তারা জিম্মি করলো। আপনার আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বেইল হয় না, যদি বেইল হয় তাহলে কিন্তু কারাগারের ফটকে আবার পুনরায় আবার আরেকটা মামলা দিয়ে আপনার আটকে দেওয়া হয়। এই যে যশোরে সাম্প্রতিককালে গতকালকে আপনারা দেখলেন যে ছাত্রলীগের একটা ছেলে একটা উপজেলা বা ইউনিয়নের সম্ভবত উপজেলার একটা ছাত্রলীগের প্রেসিডেন্ট, সে নিয়মতান্ত্রিক ভাবে আপনার উচ্চ আদালত থেকে সে বেইল নিয়েছে, কিন্তু গেইটে তাকে আবার গ্রেপ্তার। তার এই যন্ত্রণা তার সন্তান এবং তার স্ত্রী সন্তানরা কিন্তু আপনার আত্মহত্যা করলো। এরপরে কিন্তু আপনার প্যারোলে মুক্তি পেল না আপনার জানাজার জন্য। আপনার সারা জীবন এই পৃথিবীর মানুষ দেখলো মৃত মানুষকে জীবিত মানুষ যায় দেখতে। আর আমাদের দেশে একটা ব্যাড কালচার আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে সারা বিশ্ব দেখলো আপনার মৃত দুইটি লাশ গেল জেলে একজন জীবিত বাবাকে স্বামীকে দেখতে। এটাই কিন্তু সম্ভব, কারণ যখন আপনার সংবিধানের মধ্যে কোনো সরকার থাকে না, আপনার স্মরণ আছে ৭৫-এর পরে ৩রা নভেম্বর জেলের ভিতরে জাতীয় চায়ের নেতাকে কিন্তু জেল যেখানে নিরাপদ, আন্তর্জাতিকভাবে এটা নিরাপদ স্থান, সেখানে কিন্তু জাতীয় চায়ের নেতাকে তারা হত্যা করেছিল। আর আজকে কিন্তু বাংলাদেশে একইভাবে জেলের মধ্যে আওয়ামী লীগের অনেকে নেতা ইতিমধ্যে আপনারা দেখেছেন। আমার হবিগঞ্জ জেলেও কিন্তু কিছুদিন আগে আপনার মাধবপুরের এক নেতাকে জীবন দিতে হয়েছে। একইভাবে হবিগঞ্জেও কিন্তু আমাদের মাহবুব আলী সাবেক মন্ত্রী, সাবেক এমপি, অ্যাডভোকেট আব্দুল মজিদ খান সেক্রেটারি, আমাদের জেলা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি মেয়র আতাউর রহমান সেলিম, আমাদের চেয়ারম্যান আব্দুল আহাদ, আমাদের চেয়ারম্যান নবীগঞ্জের মুকুল, আমাদের চেয়ারম্যান আতিক, বুলবুল, আব্দুল আহাদ সহ আমাদের অসংখ্য নেতাকর্মী ছাত্রলীগ যুবলীগের মানে সাধারণ মামলায় তাদেরকে বছরের পর বছর জেলে। একবার হিসাব করে দেখেন, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা আমাদের বিরুদ্ধে কথা বলে বিএনপি ফখরুদ্দিন সাহেবের, ফখরুল ইসলাম সহ অনেকের বিরুদ্ধে মামলা আমরা দেই নাই, তারা কিন্তু আগুন দিয়েছে, পুলিশের গায়ে আক্রমণ করেছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। জজ কোর্ট যদি তাদেরকে বেল না দেয় তাহলে কিন্তু হাইকোর্ট বেল দিয়েছে। আমরা এখন দেখি বিচার ব্যবস্থা আপনার কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুপ্রিম কোর্ট থেকে একদম নিম্ন কোর্ট, কোনো জায়গায় কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আপনার আইনের স্বাভাবিক গতিতে বেল দিচ্ছে না। বেল দিলেও কারাগারে তাদেরকে আটকানো হচ্ছে। ছাত্রলীগ, যে ছাত্রলীগের নেতৃত্বে আপনার এই দেশ স্বাধীন হয়েছে, আওয়ামী লীগের জন্মের আগে কিন্তু 1949 সালে আওয়ামী লীগের জন্ম, 48 সালে কিন্তু ছাত্রলীগের জন্ম হয়েছে। মুখের ভাষা বাংলা রাষ্ট্রীয় ভাষায় রূপান্তরিত করার জন্য। আপনার সেদিন কিন্তু এই 52 ভাষা আন্দোলন পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ, তৎকালীন নামে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ বা পূর্ব পাকিস্তান ছাত্রলীগ, আগে কোনো ছাত্র সংগঠন ছিল না, এককভাবে ছাত্রলীগ নেতৃত্ব দিয়ে মুখের ভাষা বাংলা রাষ্ট্রীয় ভাষায় রূপান্তরিত করতে আমরা সক্ষম হয়েছিলাম। এই ছাত্রলীগের নেতৃত্বে কিন্তু 62, 66, আপনার 54, 69, 70, এই 71-এর যুদ্ধে আপনার ছাত্রলীগের ভূমিকা, ছাত্রলীগকে বাদ দিয়ে বাংলাদেশের চিন্তা করা যায় না। এই ছাত্রলীগকে কিন্তু আপনার ব্যান করেছে। কিছুদিন আগে দেখলেন আপনি আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করছে। বলেন, বাংলাদেশে আমরা বিএনপিকে তো নির্বাচনে আসার জন্য বারবার অনুরোধ করা হয়েছে। আমরা সেদিন 14 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, যেহেতু তত্ত্বাবধায়ক সরকার নাই, আপনি আসেন, আলোচনা করি, প্রয়োজনে আমরা এটা জাতীয় সরকার গঠন করি, আপনি যে সরকারের যে মন্ত্রণা নিতে চান সেই মন্ত্রণায় নেন, আমরা এটা নির্বাচন করি। কিন্তু বিএনপি নির্বাচনে আসলো না,
এখন জোর করে তো কাউকে নির্বাচনে আনা যায় না। আপনারা লক্ষ্য করেছেন 24 সালে কিন্তু তা একই অবস্থা। আমি আপনাদেরকে এই কথাটি বলতে চাই, আওয়ামী লীগকে আজকে ব্যান করে তারা যে একটা পাতানো আমি আর তুমির নির্বাচন আপনারা সারা বাংলাদেশে তারা আয়োজন করেছে। বাংলাদেশের আওয়ামী লীগ আওয়ামী লীগ জাসদ বাসদ আমাদের যে সদ্যদলীয় জোট এর বুথের সংখ্যা প্রায় 40% উপরে উপরে উপরে। এই বুথারকে বাদ দিয়ে তারা একতরফা নির্বাচনের আয়োজন করছে। আজকের এই আজকের এই টকশোর মাধ্যমে আন্তর্জাতিক যত সংস্থা আছে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করি, বাংলাদেশে একটা প্রহসনের নির্বাচন হচ্ছে। বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীকে বাদ দিয়ে একতরফা একটা নির্বাচন তারা আয়োজন করছে। এই নির্বাচন বন্ধ না হলে এই দক্ষিণ অঞ্চলে দক্ষিণ এশিয়ার মধ্যে স্থিতিশীলতা অভাব হবে। আজকে তো আমাদেরকে আমরা নির্বাচন করতে চাই, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়ার কোনো যুক্তিকতাই নাই। তারা যদি এখনো নির্বাচন আপনার বন্ধ করে এটা রিশিডিউল করে এবং এটা নির্বাচন করার মতো আওয়ামী লীগের পরিস্থিতি সৃষ্টি হয়, ইনশাল্লাহ আমরা সবাই নির্বাচনে যেতে চাই। এই নির্বাচন হবে বাংলাদেশের জন্য অর্থবহ। এই নির্বাচন আপনার যেই ক্ষমতা আসুক, আমরা বিশ্বাস করি নির্বাচন আজকে 18 মাস পরে এখনো যদি আবার নির্বাচন হয়, কারণ আপনার এই 18 মাসে বাংলাদেশে বিএনপি জামাতের সাদাবাজি, টেন্ডারবাজি, আপনার মব কালচার, লুটতরাজ ইতিমধ্যে মানুষ বুঝে গিয়েছে। আওয়ামী লীগের আমলেই ভালো ছিলাম, শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম, এটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে এখন আবার নতুন করে প্রতিষ্ঠিত হয়েছে। অবশ্যই আমার বিশ্বাস এই নির্বাচনে সাধারণ মানুষ বুটে যাবে না। আর নবীগঞ্জের বুটের ব্যাপারে তো আমি নবীগঞ্জের ভুটান না, তবে আমি জেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে আমার নির্বাচনী এলাকা হবিগঞ্জ, লাখাই, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ জেলার ভুটারের কাছে আমার সবিনয় অনুরোধ, যে বুটে আওয়ামী লীগের কোনো প্রার্থী নাই, যে বুটে একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নাই, আমি আর ডামি নির্বাচন হচ্ছে, সেই যে নির্বাচনে নৌকা মার্কা নাই, সেই নির্বাচনে যেন আওয়ামী লীগের নেতাকর্মী অথবা আওয়ামী লীগ সমর্থকরা কেউই এই নির্বাচনে অংশগ্রহণ করে না। এটা শুধু আমার বক্তব্য না, এটা আওয়ামী লীগের প্রধান আপনার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশ। এটা সবাই যেন আমরা অক্ষরে অক্ষরে পালন করি, এটাই হবে আপনার মাধ্যমে সকলের কাছে আমার আহ্বান। একটা ছোট্ট প্রশ্ন শুধু, এই যে নির্বাচন নিয়ে অনেক কারচুপি, ব্যালট পেপার এইগুলো নিয়ে আলোচনা হয়, আমরা কিছুদিন আগে দেখলাম, মিডিয়াতে দেখেছি যে ব্যালট পেপার 500, 1000, 200, 400 মিডল ইস্টের বিভিন্ন দেশে জামাত নেতাদের বাসায় পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে আপনি কি চিন্তা করেন? এই নির্বাচন যদি এইভাবে হয় তাহলে তো কি চেঞ্জ হলো? এটা তো আমার বা আওয়ামী লীগ নেতার বক্তব্য না। আপনারা দেখেছেন যে সকল ছাত্র সমন্বয়ক নামে যে সমন্বয়করা বাংলাদেশে, যাদের প্ররোচনায় আপনার বাংলাদেশে এই অবস্থান সৃষ্টি করেছে, তাদেরই বক্তব্য আপনি যদি দেখেন টেলিভিশনে বা বিভিন্ন মিডিয়ায়, তারাই কিন্তু বলছে যে তাহলে এই নির্বাচনের কি প্রয়োজন। তাহলে তো আপনার যখন কিন্তু জামাত ইসলামের আমির আমাদের বিএনপির চেয়ারপারসন বর্তমান, ওনার সাথে দেখা করতে গিয়ে ওনাদের যে বৈঠক হয়েছে, যে আলাপ আলোচনা হয়েছে, জাতীয় মিডিয়া যখন এসেছে, তখনই কিন্তু আপনার এনসিপির নেতারা কিন্তু বলেছে যে তাহলে তো নির্বাচনের কিসের প্রয়োজন, নিজেদের মধ্যে আগেই বাটবাটোরা করে ফেললেই তো হয়, কে কোন সিট নেবে কোন সিট পাবে না। এটা কিন্তু আপনার এটা নির্বাচন না, নির্বাচন নামে বাংলাদেশে, কারণ আসলে বাংলাদেশে এটা তামাশার নির্বাচন। আমরা কিন্তু আওয়ামী লীগ বলেছি, অস্বীকার করার উপায় নেই, জাতিসংঘের অধীনেও যদি বাংলাদেশের নির্বাচন হয়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আমরা নির্বাচনে অংশগ্রহণ করি। আওয়ামী লীগ এই 16 বছরে বাংলাদেশের যে উন্নয়ন করেছে আপনি চেয়ে দেখেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, আমরা কিন্তু ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, আমরা কিন্তু হাতে হাতে ইন্টারনেট দিয়েছি, আমরা কিন্তু পদ্মা সেতুতে সেতু করেছি, পদ্মা এটা স্বপ্ন ছিল, ফ্যামিলি কার্ড দিচ্ছেন তারা। আমি বলি আপনাকে, আমরা কিন্তু
টানেল করেছি এবং আমরা মেট্রো রেল করেছি ঢাকা সিলেট মহাসড়ক সড়ক সহ বিভিন্ন বিভাগের সাথে। শুধু আজকে ওনারা যে কথাটি বলছেন, যে কথাগুলো আমি জানি না আসলে আওয়ামী লীগের কর্মসূচি ইতিমধ্যে তো আমরা যুবকদের জন্য প্রশিক্ষণ, আমার হবিগঞ্জে টিটিসি আমরা কিন্তু ভোকেশনালের পাশাপাশি ট্রেনিং সেন্টার আলাদা একটা করেছি। আপনার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আপনার প্রত্যেকটি জেলায় এক একটি করে আপনার টেকনিক্যাল আপনার কলেজ কিন্তু ইতিমধ্যে আমরা স্কুল কলেজ আমরা প্রতিষ্ঠিত করেছি। ফ্যামিলি কার্ড, যে ফ্যামিলি কার্ড আমরা কিন্তু ইতিমধ্যে কৃষকদেরকে আমরা কৃষক কার্ড দিয়েছি। আমরা কিন্তু আপনার গরিব মানুষদেরকে 30 কেজি চাউল, এটার বিজিডি বিজিএফ এই সকল কর্মকাণ্ডের মাধ্যমে দরিদ্র কৃষকদের বা মহিলাদেরকে আমরা কিন্তু এই সরকারের আমলে আপনার সাহায্য করেছি। শুধু তাই না, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকেও কিন্তু আপনার এগিয়ে, বাংলাদেশে এক সময় মঙ্গা ছিল, এখন কিন্তু মঙ্গা নাই। আপনার দেখেছেন সারা বিশ্বে যখন অর্থনৈতিক মন্দা ছিল তখনও কিন্তু আপনার করোনার সময় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি স্টেবল ছিল। আমরা কিন্তু যত বছরে 15 বছরে আমাদের গড়ে প্রবৃদ্ধি ছিল 6-এর উপরে, আমাদের টার্গেট ছিল 8-এ নিয়ে যাওয়ার জন্য। দুর্ভাগ্যজনক হলো শব্দ পদ্মা সেতু নির্মাণ অথবা আমাদের করোনা অথবা ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে কিছুটা আমরা পিছিয়ে পড়েছে। তবে এই 16 মাসে, এখন আপনি 18 মাসে দেখেন 17 মাসে বাংলাদেশের অর্থনীতি কোথায় গিয়ে তলানিতে আপনার গিয়ে দাঁড়িয়েছে। আপনার এই আমি যে কথাটি বলছিলাম, আপনার এটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আমরা করেছি আপনার যুদ্ধাপরাধী মামলা বিচার করার জন্য। বলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের আইনগত বৈধতা নাই, এই সরকার কি করে আইন সংশোধন করে? বাংলাদেশে আইন রচনা করার বা আইন প্রণয়ন করা অথবা সংশোধন করা, সংবিধান সংশোধন করার রাইট তাকে জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের মাধ্যমে সার্বভৌম সংসদ। বাংলাদেশে এই 18 মাস কিন্তু আপনার সংসদ নাই। আপনারা দেখেছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এটা আছে যেটা আমরা গঠন করেছিলাম। এই ট্রাইব্যুনালের আইন তারা বসে ফরমান জারি করে সংশোধন করেছে এবং সেই আইন সংশোধন করে এখানে কিন্তু ট্রায়াল করেছে। আপনার সাজানো পাতানো ট্রায়াল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে তারা কিন্তু ফাঁসির দণ্ডে দণ্ডিত করেছে। আমরা এই কথাটি বলতে চাই, আপনার বাংলাদেশ যখন আইনের শাসন থাকবে, আপনি, এটা আমার বক্তব্য না, এটা কিন্তু বিএনপির নেতা ফজলুর রহমান আপনার, যিনি আপনার বিএনপির প্রার্থী, আপনার উনি বলেছেন হাইকোর্টে যদি আইনটা আপনার ভয়েস রেজ করা হয়, একটা রিট করা হয় যে অন্তর্বর্তীকালীন সরকারই কিন্তু আপনার সংবিধানের বাইরে, আবার এই সরকারের অধীনে আপনার আইন প্রণয়নের তো অধিকার নাই, তাইলে আপনার ট্রাইব্যুনাল গঠনে আপনার যে আইন সংশোধন তারা করেছে এটা অবৈধ। আর অবৈধ আইনে যে ট্রাইব্যুনালে বিচার হয়েছে সেই ট্রাইব্যুনালের রায় তো অবৈধ হয়ে যাবে। অতএব আমি মনে করি এইগুলি এই নাটক করে লাভ নাই, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার প্রয়োজন। তারা অনেকেই কিন্তু আপনি তাও দেখবেন আপনার এই লাইভে আমি কথা বলছি, অনেকে অনেক কথা আমাকেও গালাগালি করছে দেখছি আমি তথ্য প্রযুক্তির মাধ্যমে। আমি যদি তাদেরকে জিজ্ঞাসা করি, আওয়ামী লীগের নেতারা বা আমি বা আমাদের মন্ত্রী এমপিরা, আমরা কেউই তো মুসলেকা দিয়ে আমরা বাংলাদেশ থেকে দেশের বাইরে আসি নাই। আমরা কিন্তু আমাদের জীবন বাঁচানোর জন্য, আমরা যখন দেখলাম আমাদের আওয়ামী লীগের এমপি মন্ত্রীদেরকে জঙ্গি আইএস এর সহযোগিতা নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করার জন্য তারা চেষ্টা করছে, এমপি মন্ত্রীদেরকে হত্যা করার চেষ্টা করছে, তখনই কিন্তু আমরা নিজের জীবন বাঁচানোর স্বার্থে আমরা পার্শ্ববর্তী দেশে বা বিশ্বের অন্যান্য দেশে আমরা আশ্রয় নিয়েছি। আর এই লাইভের মাধ্যমে আমি তাদেরকে এই কথাটি বলতে চাই, সময় আসলেই ইনশাল্লাহ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবার দেশে ফেরত যাব এবং জনগণের রাজনীতি করেই কিন্তু আমরা ছিলাম, আছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা কাজ করে যাব। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জনাব মোহাম্মদ আবু জাহির, আপনাকে সময় দেওয়ার জন্য। আজকে বিশেষ করে আমরা শহীদ এম.এস. কিবরিয়াকে স্মরণ করছি আজকের এই দিনে ওনাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, জঙ্গিরা হত্যা করেছে তৎকালীন সরকারের মদদে। তো এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আশা করি ভবিষ্যতে যেন কোনো রাজনীতির কারণে কাউকে যেন আর
মৃত্যুবরণ করতে না হয়, এই প্রত্যাশা করে আজকের এই অনুষ্ঠান, আজকের এই স্মরণ সভা এবং জনাব এম.এস. কিবরিয়ার আত্মার মাগফিরাত এবং উনাকে জান্নাতের সর্বোচ্চ মোকাম যেন আল্লাহ দেন। উনি দেশের জন্য কাজ করেছেন, দেশের মানুষের জন্য কাজ করেছেন, দেশের অর্থনীতির জন্য কাজ করেছেন। এই যে হাইওয়ে দিয়ে আমরা যাচ্ছি, এই যে সিলেট থেকে ঢাকাতে হাইওয়ে দিয়ে যাচ্ছি, এটাতে অনেক অবদান আছে জনাব এম.এস. কিবরিয়া সাহেবের। এই যে হাইওয়ে দিয়ে যাচ্ছি, এখন আবার বড় হচ্ছে, এটাতে অনেক অবদান আছে জনাব কিবরিয়া সাহেবের। এবং উনার প্রতি আবারও উনার আত্মার মাগফিরাত কামনা করে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। আমার অনুষ্ঠান পরিচালনায় কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও কথা হবে, আবারও জনাব অ্যাডভোকেট আবু জাহির আপনাকে আমন্ত্রণ জানাবো। আর কোনো অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানাবো। এই বলে আজকের এই অনুষ্ঠানকে শেষ করছি। সবাই ভালো থাকবেন। নিউজ 71 এর সঙ্গে থাকুন। নিউজ 71 কে সহায়তা করুন। আসসালাম।